বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ই লার্নিং কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। সাথে আছি আমি তোমাদের বিষয় শিক্ষক ইউসুফ আবদুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠের বিষয় তোমাদের পাঠ্যপুস্তকের একটি প্রবন্ধটির নাম সাহিত্যের রূপ ও রীতি। এটি লিখেছেন হায়াত মাহমুদ। প্রাচীনকাল থেকে আধুনিককাল পর্যন্ত বাংলা সাহিত্য যে সকল বিষয় বা উপাদানের ওপর নির্ভর করে গড়ে উঠেছে, আমরা সে সকল বিষয় বা উপাদান সম্পর্কে জেনে নেব আজকের এই পাঠ থেকে। এবং সে সকল বিষয় ও উপাদানের ভেতরে আর যে আনুষঙ্গিক বিষয়গুলো এসেছে, হায়াত মাহমুদ আমাদের কাছে সে বিষয়গুলো উপস্থাপন করেছেন। তার উপস্থাপিত বিষয়গুলো সম্পর্কে আজকের এই ক্লাস বা এই পাঠ থেকে জেনে নেব। মূল পাঠে প্রবেশের পূর্বে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পাঠটি পড়ে যে বিষয়গুলো শিখতে পারবে তা এক নজরে এখন দেখে নেব। এ পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে তার 1 নম্বরে রয়েছে কবিতা সম্পর্কে বলতে পারবে, 2 নম্বরে নাটকের শ্রেণী বর্ণনা করতে পারবে, 3 নম্বরে ছোট গল্পের ধারণা ব্যাখ্যা করতে পারবে, 4 নম্বরে দেওয়া রয়েছে উপন্যাসের শ্রেণী লিখতে পারবে এবং সর্বশেষ যে বিষয়টি রয়েছে 5 নম্বর, প্রবন্ধের প্রকারভেদ বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলা সাহিত্য যে বিষয়গুলোর উপর নির্ভর করে গড়ে উঠেছে তার সবগুলো বিষয় কিন্তু তোমরা আজকের এই পাঠ থেকে জানতে পারবে এবং শিখতে পারবে। এ পর্যায়ে আমরা এই যে প্রবন্ধটি যিনি লিখেছেন অর্থাৎ হায়াত মাহমুদ, তার সংক্ষিপ্ত পরিচয় আমরা পরবর্তী পাঠে জেনে নেব। হায়াত মাহমুদ জন্মগ্রহণ করেন 2 জুলাই 1939 সালে হুগলির মৌড়া গ্রামে। তার পিতা মোহাম্মদ শমশের আলী, মাতা আমিনা খাতুন। তার গ্রন্থ ছিল স্বগত সংলাপ নজরুল। এছাড়াও আরও কিছু তার গ্রন্থ রয়েছে, সেগুলো হচ্ছে প্রতিভার খেলা, বাংলা লেখার নিয়মকানুন। এই দুটি গ্রন্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। তো এই ছিল হায়াত মাহমুদের সংক্ষিপ্ত পরিচয়। এবারে আমরা মূল পাঠে প্রবেশ করব, অর্থাৎ আমাদের আজকের যে পাঠের বিষয় সাহিত্যের রূপ ও রীতি, এই পাঠে হায়াত মাহমুদ কোন বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন সে বিষয়গুলো সম্পর্কে আমরা এখন পরবর্তী পার্টগুলো থেকে জেনে নেব। এ পর্যায়ে কিছু বইয়ের সাথে পরিচিত হয়ে নেব, কারণ এ বইগুলোই আমাদেরকে আজকের পাঠের যে বিষয় সাহিত্যের রূপ ও রীতি এবং বাংলা সাহিত্যের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর সাথে পরিচিত হতে সহায়তা করবে। এখানে তোমরা প্রথম যে বইটি দেখতে পাচ্ছ, কৃত্তিবাসী রামায়ণ অর্থাৎ কৃত্তিবাস ওঝার রামায়ণ, এটি একটি মহাকাব্য। তারপরে রয়েছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, এটি একটি নাটক। এডগার অ্যালান পোর শ্রেষ্ঠ রহস্য রোমাঞ্চ, এটি একটি ছোট গল্প। এডগার অ্যালান পোর। আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস। বিচিত্র প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রবন্ধ গ্রন্থ। তারপরে রয়েছে মহাভারত, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কর্তৃক লেখা, এটি একটি মহাকাব্য। তারপরে রয়েছে শাহজাহান, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা একটি নাটক। H.G. ওয়েলস টাইম মেশিন, এটি একটি H.G. ওয়েলসের গ্রন্থ। শরৎ সাহিত্য সমগ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সকল সাহিত্যকর্ম বা তিনি যে সকল বিষয়গুলো নিয়ে সাহিত্য রচনা করেছেন তার সবগুলোই এই গ্রন্থটির ভেতরে পাওয়া যাবে। সাহিত্য সদর্শন, শীষচন্দ্র দাস, এটি শীষচন্দ্র দাসের একটি প্রবন্ধ গ্রন্থ। বৈষ্ণব পদাবলী, এইটি একটি গীতি কবিতা। ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রন্থ। গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের গ্রন্থ। আগুন ফাঁকি হাসান আজিজুল হক স্যারের একটি উপন্যাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পাঠ থেকে কতগুলো গ্রন্থের সাথে আমরা পরিচিত হয়ে নিলাম এবং এই গ্রন্থ যে বিশেষ একটি পরিচিতি রয়েছে, অর্থাৎ বাংলা সাহিত্যের যে
উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো কি এই বইগুলোর সাথে পরিচিত হওয়ার মাধ্যমে কিন্তু আমরা জেনে নিলাম। কতগুলো বই দেখেছি উপন্যাসের, কতগুলো বই দেখলাম নাটকের, কতগুলো প্রবন্ধের। তাহলে এই বিষয়গুলোই কিন্তু মূলত বাংলা সাহিত্যের মূল উপাদান। এ পর্যায়ে আমরা আরও কিছু বই দেখে নেব এবং আজকের যে পাঠের বিষয় সে বিষয়বস্তু অনুযায়ী যে উপাদানগুলো বাংলা সাহিত্যের ক্ষেত্রে বিশেষভাবে অবদান রেখেছে সেই উপাদানগুলো সম্পর্কে আমরা জেনে নেব। প্রথম বইটি রয়েছে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কর্তৃক রচিত মহাভারত। এটি একটি মহাকাব্য। বাংলা সাহিত্যের যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে মহাকাব্য অন্যতম। এরপরে জসীমউদ্দীনের রাখালি, এটি একটি কাব্যগ্রন্থ বা কবিতার বই। এরপরে রয়েছে দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। এরপরে নীল দর্পণ দীনবন্ধু মিত্রের, এটি একটি নাটক। গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প গ্রন্থ। এবং সর্বশেষ যে বিষয়টি রয়েছে বিচিত্র প্রবন্ধ, এটি একটি প্রবন্ধ গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের। তাহলে আমরা এ পাঠ থেকে জেনে নিতে পারছি যে বাংলা সাহিত্য যে সকল উপাদানের উপর নির্ভর করে গড়ে উঠেছে সে সকল উপাদানগুলোর মধ্যে রয়েছে মহাকাব্য, কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ। অর্থাৎ এই 6টি বিষয় নিয়েই কিন্তু আমাদের আজকের এই ক্লাসটি বা এই পাঠটি। এইবারে আমি হায়াত মাহমুদ আমাদের সামনে এই 6টি বিষয় কিভাবে উপস্থাপন করেছেন বা তুলে ধরেছেন সেই বিষয়গুলো জেনে নিব। প্রথমেই রয়েছে কবিতা। ছন্দবদ্ধ ভাষায় রচিত যে কবির মনের ভাব প্রকাশিত হয়ে থাকে তাকেই বলা হয় কবিতা, অর্থাৎ পদ্য, যা লিখিত হয় একেবারে মনের গভীর থেকে লেখকের মনোবাসনাকে পূর্ণ করার উদ্দেশ্যে বা লেখকের ভেতরের ইচ্ছাটাকে প্রকাশ করার উদ্দেশ্যে এই কবিতাটি কিন্তু লিখিত হয়ে থাকে। কবিতার প্রধান রূপ দুইটি, মহাকাব্য ও গীতি কবিতা। মহাকাব্য উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি রামায়ণ, মহাভারত, মেঘনাদ বধ কাব্য। পৃথিবীতে 4টি মহাকাব্য রয়েছে, জাত মহাকাব্য বলা হয়। রামায়ণ, মহাভারত, ইলিয়ড ও ওডিসি, এই 4টিকে বলা হয় জাত মহাকাব্য। মহাকাব্যের বৈশিষ্ট্য হবে যুদ্ধ বিগ্রহ এবং পদ্য আকারে অর্থাৎ কবিতা আকারে। এরপরে রয়েছে গীতি কবিতা, বৈষ্ণব কবিতা বলি, অর্থাৎ রাধা কৃষ্ণের প্রেম লীলা সম্পর্কিত কতগুলো পদ রচনা করা হয়েছিল মধ্যযুগে, এই কবিতাগুলোকে বলা হয় বৈষ্ণব কবিতা। গীতি কবিতার বৈশিষ্ট্য কবির ভাবোচ্ছ্বাস দীর্ঘকায় হয় না, অর্থাৎ কবির মনের ভাব এই গীতি কবিতার মাধ্যমে তিনি প্রকাশ করে থাকেন এবং এগুলো গাওয়া হয় সুর সাধনার মাধ্যমে। গীতি কবিতার শ্রেণী ভক্তিমূলক, রবীন্দ্র, অতুল প্রসাদ, রামপ্রসাদ, রজনীকান্তের রচনা, এগুলো হচ্ছে ভক্তিমূলক রচনা বা গীতি কবিতা। রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ সেন, রামপ্রসাদ, রজনীকান্ত এরা ভক্তিমূলক গীতি কবিতা রচনা করেছেন। স্বদেশ প্রেমমূলক বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, রবীন্দ্র প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক চিন্তামূলক বা দর্শনাশ্রয়ী শোকগাথা, এগুলো হচ্ছে যে স্বদেশ প্রীতিমূলক কবিতা বা গীতি কবিতা। এবং কাজী নজরুল ইসলামের কবিতার মধ্যে আমরা যে বিষয়টি পেয়ে থাকি সেটি হচ্ছে যে বিদ্রোহী একটি ভাব থাকে, উদ্দীপ্ত কণ্ঠস্বর ও দীপ্ত ভাব। জসীমউদ্দীন 2টি কবিতা বা কাব্যগ্রন্থের বই রয়েছে, সেটি হচ্ছে নকশি কাঁথার মাঠ ও সজন বাদিয়ার ঘাট। পল্লী জীবনের যে দুঃখ কষ্ট, যে আনন্দ অনুভূতি, তা জসীমউদ্দীন তার এই 2টি কাব্যগ্রন্থের মাধ্যমে সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। তো মোটামুটিভাবে আমরা কবিতা সম্পর্কে জেনে নিলাম। এর পরবর্তী পাঠে কি রয়েছে সেটি আমরা এখন দেখে নেব। এ পর্যায়ে আমরা নাটক সম্পর্কে জেনে নেব। নাটক সর্বাপেক্ষা প্রাচীন লক্ষ্য দর্শক সমাজ। শেক্সপিয়র নাটক কবিতায় রচনা করেছেন। সংস্কৃত অলংকারিক কাব্য, দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য। এখানে একটু বোঝার বিষয় আছে। সংস্কৃত অলংকারিক যারা ছিলেন, অর্থাৎ আমরা যদি বলে থাকি কালিদাস রায়, তারপরে ভট্টনারায়ণ, এরা কিন্তু
এই নাটককে দুই ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য। দৃশ্যকাব্য বলতে আমরা কি বুঝি? পাত্রপাত্রী দ্বারা মঞ্চে অভিনীত সংলাপ নির্ভর যে দৃশ্য তাকেই বলা হয় দৃশ্যকাব্য নাটক। এবং শ্রব্যকাব্য যেখানে আমরা শুধু শুনে থাকি। এই দুইটি ভাগে নাটককে ভাগ করেছেন সংস্কৃত অলঙ্কারিকগণ। এরপরে নাটক সচরাচর 5 অঙ্কে বিভক্ত। প্রারম্ভ অর্থাৎ শুরু, প্রবাহ মানে কাহিনীর গতিময়তা, উৎকর্ষ যেটাকে আমরা ক্লাইম্যাক্স বলে থাকি, গ্রন্থিমোচন অর্থাৎ পরিণতির দিকে অগ্রসর, এবং সর্বশেষ সেটি হচ্ছে উপসংহার। এই 5 অঙ্কে বিভক্ত করা হয়েছে নাটককে। বিষয় ও পরিণতির দিক থেকে নাটক 3 প্রকার আমরা এখন জেনে নেব: ট্র্যাজেডি, কমেডি ও প্রহসন। ট্র্যাজেডি বলতে আমরা বিয়োগাত্মক কোনো কাহিনীকে বুঝে থাকি, কমেডি বলতে কমেডি নির্ভর, আর প্রহসন বলতে সমাজের ভুল ত্রুটিগুলো উপহাস সহকারে আমাদের পাঠক সমাজের কাছে লেখকরা যেভাবে উপস্থাপন করেন তাকে বলা হয় প্রহসন। শ্রেণীবিন্যাস বিবেচনায় নাটক, এবং নাটকের আরও কিছু শ্রেণী রয়েছে, আমরা এখন সে বিষয়গুলো দেখে নেব। ক্লাসিক্যাল, রোমান্টিক, কাব্যধর্মী, সামাজিক, চক্রান্তমূলক, ঐতিহাসিক, পৌরাণিক, গীতিনাট্য, নৃত্যনাট্য, চরিত নাটক, উপবেশের নাট্যরূপ, সমস্যা প্রধান, একাঙ্কিকা। এগুলো হচ্ছে যে নাটকের কতগুলো ভাগ। এবং নিচে রয়েছে ট্র্যাজেডি, সর্বশ্রেষ্ঠ প্লট ও সুর সঙ্গতি। প্লট বলতে আমরা নাটকের কাহিনীকে বুঝে থাকবো। নাটক বা উপন্যাসের একটি কাহিনী থাকে, এই কাহিনীতে একাধিক চরিত্রের সমন্বয় ঘটে এবং প্রধান চরিত্রের মাধ্যমে নাটকটি এগিয়ে যায়। প্রধান চরিত্র ব্যতীত নাটকে যদি অন্যান্য কোনো পার্শ্ব চরিত্র থাকে তাকে বলা হয় সাবপ্লট। অ্যারিস্টটল গ্রিক মতামত ট্র্যাজেডি ও কমেডি, অর্থাৎ অ্যারিস্টটল নাটক রচনার ক্ষেত্রে তিনি যে মতামত দিয়েছেন সেটি হচ্ছে ট্র্যাজেডি ও কমেডি ভিত্তিক, এবং তার নাটকগুলো মূলত ট্র্যাজেডি ও কমেডি ভিত্তিক। মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র নীল দর্পণ একটি সামাজিক নাটক। মাইকেল মধুসূদন দত্তের কিছু নাটক রয়েছে, কিছু প্রহসন রয়েছে। এই প্রহসনগুলো কিন্তু নাটকের ক্ষেত্রে, বাংলা নাটকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। গিরিশচন্দ্র ঘোষ জনা, বুদ্ধদেব এগুলো হচ্ছে পৌরাণিক নাটক তার। কালাপাহাড় ঐতিহাসিক, প্রফুল্ল হচ্ছে সামাজিক নাটক গিরিশচন্দ্র ঘোষের। দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত শাহজাহান, সমসাময়িকগণ অমৃতলাল বসু, ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদ, রবীন্দ্রনাথের রক্তকবরী, ডাকঘর, অরূপ রতন প্রতীকধর্মী নাটক। তাহলে কতগুলো নাটকের উদাহরণ সম্পর্কে আমরা এ পাঠ থেকে জেনে নিলাম, এবং নাটক কি ধরনের হয়ে থাকে, নাটকের কতগুলো শ্রেণী বিভাগ রয়েছে, নাটকের যে অঙ্কগুলো রয়েছে সে বিষয়গুলো আমরা এ পাঠ থেকে জেনে নিলাম। তাহলে পূর্বের পাঠে আমরা জেনেছি কবিতা সম্পর্কে, এই পাঠে জানলাম নাটক সম্পর্কে। এবারে পরবর্তী পাঠে আমরা চলে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পাঠে ছোট গল্প সম্পর্কে আমরা জেনে নেব। ছোট গল্প সম্পর্কে রবীন্দ্রনাথ তার একটি কবিতায় লিখেছেন, ছোট প্রাণ ছোট্ট ব্যথা শেষ হইল না শেষ। অর্থাৎ তোমাদের বইয়েই কিন্তু কবিতাটি দেওয়া রয়েছে। এই কবিতাটি রবীন্দ্রনাথের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা, এবং ছোট গল্পের সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে কিন্তু এই কবিতাটি রচিত হয়ে থাকে। ছোট গল্প শব্দটি 40 থেকে 50 বছরের অর্থাৎ বয়সের সর্বকনিষ্ঠ, অর্থাৎ বাংলা সাহিত্যের সর্বশেষ যে শাখাটি সেটি হচ্ছে ছোট গল্প। ইংরেজি ভাষায় ছোট গল্পের জনক এডগার অ্যালান পো, ইনি একজন মার্কিন লেখক। ছোট গল্প 10 থেকে 50 মিনিটের পাঠযোগ্য। এইচ.জি. ওয়েলসের মতামত, তিনি বলেছেন ছোট গল্প যেন 10 থেকে 50 মিনিটের মধ্যেই পাঠযোগ্য হয়। বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। শীষচন্দ্র দাস আকারে ছোট, ছোট গল্প লেখা লাঞ্ছনা বই কিছুই নহে, তিনি এইভাবে ছোট গল্পের সংজ্ঞাটি করেছেন। ছোট গল্পের অন্যান্য দৃষ্টান্ত রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ যদি বইটি পড়ে থাকো তোমরা সেখানে দেখবে যে অনেকগুলো ছোট গল্প রয়েছে। ছোট গল্পর বহু প্রকার, অর্থাৎ বিভিন্ন ধরনের ছোট গল্প হয়ে থাকে, যার মধ্যে রয়েছে প্রেম বিষয়ক, সামাজিক, প্রকৃতি ও মানুষ সম্পর্কে, অতি প্রাকৃত, হাস্যরসাত্মক,
উদ্ভট কল্পনাশ্রয়ী, সাংকেতিক বা প্রতীকধর্মী, ঐতিহাসিক, বিজ্ঞানভিত্তিক, গার্হস্থ্য বিজ্ঞান, মনস্তাত্ত্বিক, মনুষ্যোত্তর প্রাণীজগৎ, বাস্তবনিষ্ঠ, গোয়েন্দা কাহিনী বা ডিটেকটিভ, বিদেশি পটভূমি। এগুলো হচ্ছে ছোট গল্পের প্রকারভেদ। তাহলে এই পার্ট থেকে আমরা ছোট গল্প সম্পর্কে জেনে নিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা উপন্যাস সম্পর্কে জেনে নেব। সর্বাধিক পঠিত জনপ্রিয় শীর্ষে আধুনিককালের সৃষ্টি প্রধান উপজীব্য হলো প্লট। তাহলে আমরা প্রথম যে বাক্যটি রয়েছে, কতগুলো শব্দ রয়েছে, সেই শব্দগুলো সম্পর্কে আমরা বুঝতে পারছি যে উপন্যাস সবচেয়ে বেশি জনপ্রিয় এবং এটি প্লট নির্ভর অর্থাৎ কাহিনী নির্ভর এবং আধুনিককালের সৃষ্টি এই উপন্যাস। এরপরে রয়েছে কাব্য, মঙ্গল কাব্য, ছন্দে পদ্যে রচিত। প্রথম সার্থক ও কালজয়ী ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি আমরা সকলেই জানি। তার কিছু রচিত উপন্যাস রয়েছে কপালকুণ্ডলা, বৃষবৃক্ষ, চন্দ্রশেখর। এইগুলো হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের খুব নামকরা উপন্যাস এবং তার সমসাময়িক একজন ঔপন্যাসিক ছিলেন, তিনি হলেন রমেশচন্দ্র দত্ত। মাধবী কঙ্কন, রাজপুত, জীবন সন্ধ্যা, মহারাষ্ট্র, জীবন প্রভাত সবচেয়ে বেশি পঠিত ও জনপ্রিয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল, সমরেশ বসু, শহীদুল্লাহ কায়সার, আবু ইসহাক, মাহমুদুল হক, জ্যোতিপ্রকাশ দত্ত, হাসান আজিজুল হক, এরা হচ্ছে যে আধুনিককালের উপন্যাসিক এবং এদের উপন্যাসগুলোও কিন্তু বাস্তব জীবনে আমাদের যে জীবনটি রয়েছে অর্থাৎ আমাদের সামগ্রিকভাবে আমরা যেভাবে বসবাস করছি তার খুঁটিনাটি চিত্র তারা এই উপন্যাসগুলোতে তুলে ধরেছেন। তাদের উপন্যাসগুলোতে তারা সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন। উপন্যাস বহু রকম হতে পারে, ঐতিহাসিক, সামাজিক, কাব্যধর্মী, ডিটেকটিভ, মনোবিশ্লেষণধর্মী, এ ধরনের বিভিন্ন উপন্যাস হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পাঠ থেকে আমরা প্রবন্ধ সম্পর্কে জেনে নেব। গদ্যে লিখিত সৃজনশীল রচনা যার উদ্দেশ্য পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্তি করা। প্রবন্ধ বলতে আমরা প্রকৃষ্ট রূপে বন্ধনকে বুঝে থাকি এবং সৃজনশীল রচনার মাধ্যমে আলোচনা সমালোচনা করে একটি প্রবন্ধ রচিত হয়। যে কোনো বিষয় নিয়ে আলোচনা বা সমালোচনার মাধ্যমে প্রবন্ধ রচিত হয় এবং এই আলোচনা বা সমালোচনার মধ্যে থাকতে হবে যুক্তি। যুক্তি নির্ভর প্রকৃষ্ট যে বন্ধন তাকে বলা হয় প্রবন্ধ। কল্পনা শক্তি ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে কোনো বিষয়বস্তু সম্পর্কে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্য রূপ সৃষ্টি করাকেই প্রবন্ধ বলে। প্রবন্ধের দুটি মুখ্য শ্রেণী বিভাগ আছে, একটি হচ্ছে যে তন্ময় প্রবন্ধ, একটি হচ্ছে যে মন্ময় প্রবন্ধ। তন্ময় প্রবন্ধ বলতে আমরা বুঝে থাকি বিষয়বস্তুর প্রাধান্য, যেখানে কোনো একটি বিষয়কে প্রাধান্য করে এই প্রবন্ধটি লেখা হবে, এবং মন্ময় প্রবন্ধ ব্যক্তিগত প্রবন্ধ বলা হয়, অর্থাৎ ব্যক্তিগত আবেগ অনুভূতি এই প্রবন্ধে প্রকাশ পায়। রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ ও বেল লেটারের যে প্রবন্ধগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে উৎকৃষ্ট উদাহরণ। এ পর্যায়ে কিছু প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, প্রশ্নগুলো আমরা দেখে নিই। উপন্যাসের প্রধান উপজীব্য কি? রাবণের বোনের নাম কি? বিশ্ব সাহিত্যে সর্বাপেক্ষা প্রাচীন হলো বাংলা সাহিত্যের সার্থক ছোট গল্পকার। নাটক সচরাচর কত অঙ্কে বিভক্ত? এর উত্তরগুলো নিচে আমরা দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্নের উত্তর প্লট বা আখ্যান ভাগ, 2 নম্বর সুপর্ণখা, 3 নম্বর নাটক, 4 নম্বর রবীন্দ্রনাথ, 5 নম্বর 5। তাহলে এই প্রশ্নগুলো তোমাদের এই পার্ট থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে বা বহু নির্বাচনী প্রশ্ন আকারে আসতে পারে। এখানে কিছু দলীয় কাজ রয়েছে। সাহিত্যের রূপের একটি করে বৈশিষ্ট্য লিখো। কবিতার একটি বৈশিষ্ট্য লিখতে হবে, নাটক, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, এগুলোর একটি করে বৈশিষ্ট্য তোমরা বাসায় অনুশীলন করবে লেখার। এ পর্যায়ে কিছু শব্দার্থ রয়েছে। অ্যারিস্টটল, ইনি একজন গ্রিক দার্শনিক।
বিজ্ঞানী, সাহিত্য সমালোচক, দার্শনিক প্লেটোর শিষ্য। শেক্সপিয়র, আমরা জেনে নেব শেক্সপিয়রকে। ইংরেজ কবি ও নাট্যকার। শীষচন্দ্র দাস, তিনি কে ছিলেন? সাহিত্য সদর্শন গ্রন্থের রচয়িতা। তাহলে শব্দার্থ ও টিকাগুলো আমরা দেখে নিলাম। এরকম আরও অনেক শব্দার্থ ও টিকা তোমাদের পাঠ্য বই রয়েছে, তোমরা অবশ্যই সেই শব্দার্থ ও টিকাগুলো পড়ে নেবে। এ পর্যায়ে কতগুলো তোমাদের জন্য প্রশ্ন রয়েছে। ছোট গল্পের জনক কে? মাধবী কঙ্কন রাজপুত জীবন সন্ধ্যা কার রচনা? মঙ্গল কাব্য কোন যুগের সাহিত্য? জনা বৈদ্যদেব কোন ধরনের নাটক? কালাপাহাড় কোন ধরনের নাটক? শেক্সপিয়র এর সকল নাটক কিভাবে রচিত? নীলদর্পণ কার রচনা? গীতিকবিতার আদি নিদর্শন কোনটি? চন্দ্রগুপ্ত শাহজাহান নাটক রচয়িতা কে? ছোট গল্পের ব্যবহার কত বছর আগের? এর উত্তরগুলো আমরা এখন জেনে নেব। প্রথম প্রশ্নটির উত্তর এডগার অ্যালান পো। 2 নম্বরে রমেশচন্দ্র দত্ত। 3 নম্বর প্রশ্নের উত্তর মধ্য। 4 নম্বর প্রশ্নের উত্তর পৌরাণিক। 5 নম্বর ঐতিহাসিক। 6 নম্বর কবিতায়। 7 নম্বর দীনবন্ধু মিত্র। 8 নম্বর বৈষ্ণব কবিতাবলী। 9 নম্বর দ্বিজেন্দ্রলাল রায়। 10 নম্বর 40-50 বছর। তাহলে এ ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে বা এই পার্ট থেকে কিন্তু আসতে পারে। এজন্য তোমাদের সামনে উত্তর সহকারে এই প্রশ্ন বা এই প্রশ্নগুলো বা প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি। তোমাদের জন্য একটি বাড়ির কাজ রয়েছে। তোমার পঠিত সাহিত্যের বিভিন্ন রূপের একটি করে নাম লিখো। তাহলে তোমরা আজকের যে পাঠটি পড়লে সে পাঠ থেকে যে সাহিত্যের বিষয়গুলো সম্পর্কে জানলে, সাহিত্যের উপাদানগুলো সম্পর্কে জানলে, সেই উপাদানগুলোর নাম, একটি করে নাম লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যায়ে কিছু বই দেখতে পাচ্ছি পূর্বের মতোই, এবং এই বইগুলো মূলত বাংলা সাহিত্যের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর ওপর নির্ভর করেই কিন্তু আমাদের বাংলা সাহিত্যের কবি সাহিত্যিকেরা এই বইগুলো রচনা করেছেন। আমরা পাঠের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পাঠটি পর্যালোচনা করলে আমরা দেখতে পাবো নাটক, উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প, কবিতা, এই বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছি আজকের পাঠ থেকে। তাহলে এই বিষয়গুলো কিভাবে আমাদের সামনে হায়াত মাহমুদ উপস্থাপন করেছেন সেই বিষয়টিও কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা পাঠের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের পাঠ এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাই। সকলের সুস্থায়ু ও দীর্ঘায়ু কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো গল্প বা উপন্যাস বা কবিতা নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।